বেইজিংয়ে লি সিয়াং তারেক রহমান বৈঠক, ১৩টি সমঝোতা স্মারক সই, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা, চীনের সাথে অংশীদারিত্ব বাড়াতে চায় ঢাকা। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, ২৮ জুন থেকে আবেদন জানালেন নতুন হাই কমিশনার, রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ। সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে গত বছর ঘুষ লেনদেন হয়েছে ১২,৬৩৩ কোটি টাকা, সর্বোচ্চ পাসপোর্টে টিআইবির জরিপ। লক্ষ্মীপুরের রায়পুরে মা মেয়ে সহ ৪ জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত। ভেনেজুয়েলার কারাকাসে ২ দফা শক্তিশালী ভূমিকম্প, ১৬৪ জনের মরদেহ উদ্ধার, ১,০০০ ছাড়িয়েছে আহতের সংখ্যা, জাপানেও ভূমিকম্পের আঘাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি চীনের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে। বৃহস্পতিবার ২ দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে একথা বলেন তিনি। বৈঠক শেষে চীন ও বাংলাদেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তার সাথে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় দুই প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ১৩টি সমঝোতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলোর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি, জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি, বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, কনসেশনাল লোন অর্থাৎ বাংলাদেশে যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের এমইউ হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে ও আগামী দিনে বাংলাদেশে চীনের বড় বিনিয়োগে ভূমিকা রাখবে বলে আশা করেন মাহদি আমিন। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে, সেজন্য আমাদের আলোচনা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হচ্ছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর ভূরাজনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, বেইজিং, চীন। দর্শক, চীনের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছে চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দের সাথে, যিনি এখন বেইজিংয়ে আছেন। জাহাঙ্গীর, বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকটি সন্ধ্যার আগে শেষ হয়েছে এবং বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন এবং সেই বৈঠকে সংবাদ সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তো আজকে বিকেলে যখন প্রধানমন্ত্রী চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান তখন প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার
স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার সাথে ছিলেন। তারপর চীনের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং তারপর ২ টি চুক্তি এবং ১৩ টি সমঝোতা স্বাক্ষরিত হয়। আ দু ২ টি চুক্তির মধ্যে অন্যতম হচ্ছে আ আ আপনার মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল চুক্তি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে চীন-বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক চুক্তিটি সই হয়েছে। কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল চুক্তি এই অঞ্চলে চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কর্তৃক কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। এছাড়া ১৩ টি সমঝোতা আ সা স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা, অবকাঠামো, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত এসব সমঝোতা স্মারক সই হয়েছে। তো সংবাদ সম্মেলনে যেটি জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর এই চীন সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনেক আরো বেশি এগিয়ে নিয়ে যাবে এবং সহযোগিতা উন্নয়নমূলক সহযোগিতা সেটি আরো নতুন দিগন্ত বিস্তৃত হবে। বাংলাদেশের কর্মসংস্থান বেকারত্ব অবসানে এই আ যে বিনিয়োগ, চীনা বিনিয়োগ সেটি ভূমিকা রাখবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর আ সফল হয়েছে। এবং তারা সরকার যে ঢাকা যেটা আশা করছিল সবগুলো সমঝোতা স্মারক এবং চুক্তি সই হয়েছে। এটাই অবশ্যই সরকারের একটি বড় আ মা সফলতা বলেই আ মনে করছেন সংশ্লিষ্টরা। তো আগামীকালকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং এর সাথে সাক্ষাতের মাধ্যমে আ বিষয়গুলো আরো দ্রুততর হবে এবং যেটা বাংলাদেশের কল্যাণে কাজে লাগবে। তো কালকে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন। তো এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এই সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বলেন কিছুদিনের মধ্যেই চীনা বিনিয়োগকারীদের সুবিধার জন্য দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে। বেইজিং থেকে জাহাঙ্গীর আকুন্দের রিপোর্ট। চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের পথ সুগম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. এ সময় চীনা বিনিয়োগ সহজ করতে বাংলাদেশে একাধিক শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল এবং চীনে বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
এদিকে হান্ডা চেরি মেগারিজ সহ বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বেইজিং, চীন। অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে জানান তিনি। একই সাথে সীমিত পরিসরে চলমান থাকা মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাই কমিশনারকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় রাষ্ট্রপতি ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানিয়ে আশা করেন তার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভিসা সেন্টারে বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন দীনেশ ত্রিবেদী। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণের পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেন ভারতীয় হাই কমিশনার। কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি, কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কি হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবাই মা বোন বাবা সবাই আছে, আমরা জানি যে রুগীর কি প্রবলেম হয়। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। 2025 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এর মধ্যে পাসপোর্টে সেবা পেতে বেশি আর এনজিও সহায়তা পেতে কম ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক সেমিনারে এসব তথ্য জানায় টিআইবি। এই সময় সেবা খাতে দুর্নীতি রোধে দুদককে নতুন করে পুনর্গঠন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মেজবা রহমানের রিপোর্ট। সেবা খাতের দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি ও দায়িত্বে অবহেলা নিয়ে 11তম জরিপের ফলাফল প্রকাশের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতি বলতে দুর্নীতি শব্দটা অনুষ্ঠানে টিআইবি জানায় গত 3 বছরে 1729 কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়েছে। তার ভুক্তভোগী দেশের সব মানুষ। টিআইবি গবেষণায় আরও উঠে আসে বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। 2023 সালের মতোই খানা জরিপ 2025-এ সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন পাসপোর্ট এবং বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে। তবে 2023-এর তুলনায় 2025-এ খানা প্রতি গড় ঘুষের পরিমাণ 9.8% কমেছে। 2025-এর জরিপে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি যথাক্রমে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে দেখা গেছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সেবা পুরোপুরি ডিজিটালাইজেশন করতে হবে যেন সেবা গ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয়। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। সব খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। 12,633 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে
দরিদ্র জনগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক বা গ্রামাঞ্চলে অবস্থান করেন, বসবাস করেন। পরে দুদককে নতুন করে পুনর্গঠন করে কাজে লাগাতে সরকারের সদিষ্টি কামনা করেন তিনি। যারা দুদককে অভিযোগ করেছেন তাদের হার কিন্তু খুবই নগণ্য, 0.6%। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। সরকার দলীয় সদস্যরা মনে করেন আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। জুলাই চেতনা বিক্রয়ের জিনিস নয়, ধারণ করার জিনিস। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বলেন প্রস্তাবিত বাজেট কেবল গরিব মারার নয়, গরিব হয়রানির বাজেটও। পাশাপাশি সংস্কার করতে না পারলে জনগণের কাছ থেকে খালি হাতে ফিরতে হবে সরকারকে। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অর্থ বছরের বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় বাজেটের উপর সাধারণ আলোচনা। এতে সরকার দলীয় সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি বাজেটের উপর বিরোধী দলের সদস্যদের বিভিন্ন অভিযোগের বিরোধিতা করে বক্তব্য রাখেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর করেছে। একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খাদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন। কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বাজেটের বিভিন্ন নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। বলেন বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপনোর উপর নির্ভর করে না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। যে স্বাস্থ্যসেবায় যতটুকু ওনারা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। মাগরিবের নামাজের পর সংসদের অধিবেশন আবার শুরু হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাজেটে পুরনো কাঠামো থেকে বের হয়ে নতুন করে শুরু করেছে সরকার। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু জানান, বিনোদনকে বড় ব্যবসায় পরিণত করতে কাজ করছে সরকার। ক্রিয়েটিভ ইকোনমি তৈরিতে দেশের কালচারাল ও হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগ করে কাজ করা শুরু করেছে বলেও জানান তিনি, যা আগামী জিডিপির বড় অংশ হবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে ক্যাপিটাল মার্কেট ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। নতুন নীতির মাধ্যমে 2 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেট সহ অর্থনীতিকে পুনর্জীবিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের নিউ ইকোনমিক মডেল, আমাদের নিউ ফাইন্যান্সিং মডেল, আমাদের ডেভেলপমেন্ট মডেল, ডেভেলপমেন্ট সম্বন্ধে একটু বলতে হয়। উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্ট লাস্ট 2-15 বছর। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড।
এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কি হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কৌশল লাগবে, কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে। আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট। লক্ষ্মীপুরের রায়পুরে মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন অভিযুক্ত নিহত হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার, মেঝো মেয়ে ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর নিহত শাহিনুর বেগম 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রামে ঘুরে ঘুরে হাঁড়ি পাতিল বিক্রি করে সন্তানদের লেখাপড়া চালাতেন। বড় মেয়ে সাইমা আক্তার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেজো মেয়ে দ্বাদশ শ্রেণী এবং ছোট মেয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সকালে তাদের কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় অভিযুক্ত অন্তর মজুমদার। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিংয়ের এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে। সে একটা বিল্ডিংয়ের মধ্যে আটকা পড়েছিল, তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশ তারপরেও ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত যেটা জানা গেছে, একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল ও 2 জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। আন্তর্জাতিক, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও পূর্ব এশিয়ার দেশ জাপান। ভেনেজুয়েলায় প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার 39 সেকেন্ডের মাথায় 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত দেশটিতে 164 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 1000 ছাড়িয়েছে আহতের সংখ্যা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে শক্তিশালী 7.2 মাত্রার ভূমিকম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হঠাৎ তীব্র ঝাঁকুনি, চোখের সামনেই ধসে পড়তে শুরু করে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকুয়েটিয়া এয়ারপোর্টের একটি অংশ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির ব্যস্ততম বিমানবন্দরের ওই অংশ। দৃশ্যটি পুরোটাই রেকর্ড হয়েছে ভূমিকম্পের সময় বিমানবন্দরে থাকা যাত্রী উইলমার আজওয়াজের ক্যামেরায়। সবকিছু কাঁপছে। মাইকুয়েটিয়া বিমানবন্দরের ভেতরের অবস্থাটা দেখুন। এখানকার অবস্থা আরও করুন। এই অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ছাদের দিকে তাকান, সবকিছুই ভেঙে গেছে। রাজধানী কারাকাসের একটি বাড়ির সামনের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে দেশটিতে সম্প্রতি আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা। হঠাৎই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি দুটি তীব্র ঝাঁকুনিতে দুলতে শুরু করে। পরিস্থিতির আকস্মিকতা বুঝে উঠতে না পেরে স্থানীয় বাসিন্দাদের এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। 1 মিনিটেরও কম সময়ে কারাকাস সহ আশেপাশের শহরগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত হানে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। কারাকাসের কাছে উৎপত্তি হলেও ভূমিকম্প দুটির তীব্রতায় কেঁপে ওঠে প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশও। ভূমিকম্প থেমে যাওয়ার পরও ভেনেজুয়েলা জুড়ে 20টি আফটার শক হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আফটার শক আর সুনামির আশঙ্কার মধ্যেই ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের সময় কোনো রকমে ভবনের বাইরে বেরিয়ে আসতে পারা বাসিন্দারা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে।
আমরা কোনো মতে দরজা খুলে বাইরে বের হয়ে আসতে পেরেছি। ধ্বংসস্তূপের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমেছি। ভবন সুপারিনটেন্ডেন্ট তার বাচ্চাকে নিয়ে অন্য প্রতিবেশীদের সাথে নিচে নেমে আসছিলেন। তখনই বিল্ডিংটি পুরোপুরি ধসে পড়ে। এর আগে আমি শুধু একটা পরিবারকেই দেখেছিলাম বেরিয়ে আসতে পেরেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ভেনিজুয়েলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। ভেনিজুয়েলাকে সাহায্য করতে সরকারি সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভেনিজুয়েলার ভূমিকম্পের রেশ কাটার আগেই 7.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য এশিয়ার দেশ জাপানের উত্তরাঞ্চল। তবে দেশটিতে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুনামির আশঙ্কা না থাকলেও দুর্যোগ পূর্ববর্তী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জাপান সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে মাদক নির্মূলে কঠোর আইন করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিদ্যমান নড়বড়ে আইনে মাদক নির্মূল সম্ভব নয়। আগামী কয়েকদিনের মধ্যে সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটি দ্রুতই সংসদে পাশ হবে। মাদক মামলার জট কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মাদকের ভয়াল থাবায় বিপর্যস্ত সমাজ। তথ্য বলছে দেশের 82 লাখ মানুষ মাদকাসক্ত, যাদের অধিকাংশই তরুণ। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে মাদক কারবারের ধরনও। এ অবস্থায় মাদক বিরোধী লড়াইকে আরো শক্তিশালী করতে আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে যাচ্ছে সরকার। 26শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, 1483 কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। তবে চিকিৎসা সুবিধা এখনো পর্যাপ্ত নয়। মাদক অধিদপ্তরের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। আইনি ভিত্তি শক্ত না থাকলে এগুলোর বিরুদ্ধে ফাইট করা যাবে না। মাদকের মামলার জট কমাতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 80,000 মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে 18,000-এর উপর, চট্টগ্রামে প্রায় 39,000। সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এর আগে 73টি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে 1,10,00,000 টাকার অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যে পাচার করা অর্থ ও সম্পদ চিহ্নিত করে তা পুনরুদ্ধারে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই সহযোগিতা চান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ও অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংঘটিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। হাই কমিশনার জানান, আগামী 7 ও 8 জুলাই লন্ডনে বাংলাদেশ যুক্তরাজ্য জয়েন্ট গ্রুপের সভায় 2টি চুক্তি সই হবে। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুদির দোকান সহ নিম্ন আয়ের মানুষের ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জনগণের ক্ষতি হয় এমন কোনো নীতি গ্রহণ করবে না বিএনপি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। সংবর্ধনা দেওয়া হয়েছে। মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটোখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, কোনো রকম মানে পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক,
আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। গালিচা সংবর্ধনা। দেশে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আরও 945 শিশু আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যুতে এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট 605 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট 698 শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 52 শিশু, আর হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা 893। এই সময়ে 860 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 906 শিশু। আগামী 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড শুরু হচ্ছে। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকা খাওয়ানো হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত এসব তথ্য জানান। এবার প্রায় 2,40,00,000 শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় এই কার্যক্রম চলবে 4 দিন। বাংলাদেশের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে হাম, ডায়রিয়া রোগে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে যায়, যা প্রমাণিত। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে কেন্দ্রীয়ভাবে টিকা খাওয়ানোর কর্মসূচি উদ্বোধন করা হবে। তিনি জানান, মায়ের বুকের দুধে ভিটামিন এ পুষ্টি থাকায় 6 মাসের কম বয়সীদের টিকা খাওয়ানো হচ্ছে না। রোগ প্রতিরোধ বাড়ানো, প্রতিবন্ধিতা কমাতে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার 2 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। 2 বছরের কোর্স 2 বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না বলেও জানান মন্ত্রী। এছাড়াও সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবেন শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করছে। মহামান্য আদালতও এই শিক্ষা ব্যবস্থা যেন আমরা সক্রিয় ভূমিকা রাখতে পারি সেই সহযোগিতা করছেন, এবং আপনারা মিডিয়ারাও সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা করা দরকার সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন। তিনি প্রাথমিক স্কুল হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নিজে এই বিষয়গুলো নজরদারি করছেন, এবং আপনারা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। ইনশাল্লাহ আরও দেখবেন। নবপ্রজন্ম এই শিক্ষার্থীদের কোনো সময় আমরা নষ্ট হতে দেব না। এটা আমরা সিনক্রোনাইজ করে নিচ্ছি। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেইজিংয়ে লি সিয়াং তারেক রহমান বৈঠক, 13টি সমঝোতা স্মারক সই, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা, চীনের সাথে অংশীদারিত্ব বাড়াতে চায় ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতে ট্যুরিস্ট ভিসা চালু, 28 জুন থেকে আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ। সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে গত বছর ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা, সর্বোচ্চ পাসপোর্ট অফিসে টিআইবির জরিপ। লক্ষ্মীপুরের রায়পুরে মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত। ভেনেজুয়েলার কারাকাসে 2 দফা শক্তিশালী ভূমিকম্প, 164 জনের মরদেহ উদ্ধার, 1000 ছাড়িয়েছে আহতের সংখ্যা, জাপানেও ভূমিকম্পের আঘাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.বাংলাvision.com
vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।